নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প, কুমকুম কুমারীর গুপ্ত কথা। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, কুমকুম কুমারীর গুপ্ত কথা। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। ছোট বউ, ও ছোট বউ, ছোট বউ কই? ডাক না তাকে, খাবে কখন? রাত কি হয়নি? জ্যৈষ্ঠ মাস, পল্লীগ্রামের রাত্রি এক প্রহর হয়ে গেছে। কর্তাদের এবং বাড়ির অন্যান্য পুরুষগণের আহার সমাপ্ত হয়েছে। রান্নাঘরে বসে বড়গিন্নি হরি নামের মালা ফিরাতে ফিরাতে ওই কথাগুলো বললেন। বড় মেয়ে সাবিত্রী বলল, কোথায় পড়ে ঘুমোচ্ছে বোধহয়, যা তো সুরি, খুঁজে তাকে উঠিয়ে নিয়ে আয়। সুরবালা গজর গজর করতে করতে ছোট বউকে খুঁজতে গেল। একতলা, দোতলা, তিনতলার ঘরে ঘরে, বারান্দায় বারান্দায়, নানা সম্ভব অসম্ভব স্থানে সুরবালা ছোট বউকে খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। অবশেষে ছাদের সিঁড়িতে উঠল। ছাদ অন্ধকার। দ্বারের কাছে দাঁড়িয়ে সভয়ে অনুচ্চ কণ্ঠে হাঁকল, ছোট বউ, ও ছোট বউ, কুমি, ও কুমি, কুমিলো। পোড়ামুখী হতভাগী বাঁদরি, কই, এখানেও তো দেখছি নে। বলে নিচে নেমে গিয়ে ছোট বউয়ের অপ্রাপ্তি সংবাদ সকলকে জানালো। শুনে গৃহিণীরা বড়ই উদ্বিগ্ন হয়ে উঠলেন। মেজগিন্নি, কুমি বা কুমকুম কুমারী যার পুত্রবধূ, নিজে গিয়ে বাড়ি ময় অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কোথাও তাকে পেলেন না। বাড়ির সকলকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু সন্ধ্যার পর ছোট বউকে দেখেছে কেউ, এমন কথা কেউই বলল না। তখন বড়গিন্নি বললেন, ও মা, এ কি সর্বনাশ হলো, আমার যে বুক কাঁপছে। বধূদের কন্যাদের মুখ শুকিয়ে গেল। গৃহিণীদের মনে একটা ঘোর আশঙ্কার ছায়া পড়ল। একজন উঠানের চারদিকে ঘুরে এসে বলল, সদর দরজা, দুই খিড়কি দরজা সবই তো বন্ধ। ছোটগিন্নি বললেন, রাত 10টা বাজে, দরজা বন্ধ হবে না? সন্ধ্যার সময় তো সব দরজাই খোলা ছিল, তখন থেকেই তো সে বাড়িতে নেই। কর্তারা আহারান্তে তখন নিজ নিজ শয়নকক্ষে প্রবেশ করেছেন। বয়স্ক পুত্রগণ কেউ বা শয়ন করেছে, কেউ বা বৈঠকখানা ঘরে বসে বন্ধু বান্ধব সহ তখনও তাস পাশা চালাচ্ছে। গৃহিণীরা স্থির করলেন কর্তাদের খবর দেওয়া উচিত। বড়গিন্নি তখন হরিনামের মালা হাতে দ্বিতলে নিজ শয়নকক্ষ অভিমুখে প্রস্থান করলেন। এই ছোট বউয়ের নাম কুমকুম কুমারী। বয়স এখন 16 বৎসর। আজ 3 বৎসর সে শ্বশুর ঘর করছে। পিতার নাম হারাধন বসু। পার্শ্ববর্তী গ্রামে তিনি একজন সম্পন্ন গৃহস্থ। এইটি তার একমাত্র কন্যা। বাপ আদর করে মেয়ের নাম রেখেছিলেন কুমকুম কুমারী। কিন্তু গোড়াতেই যার মাঝে কু, মাঝেও কু, সে কি কখনো সু হতে পারে? এই কারণেই হোক অথবা জন্ম নক্ষত্রের ফলেই হোক, বাল্যকালেই কুমকুম অত্যন্ত দুষ্টু এবং দুর্দমনীয় হয়ে উঠেছিল। পাড়ার পুকুরে ছিপ হাতে করে সে মাছ ধরতে ভালোবাসত। ভাইদের ঘুড়ি লাটাই নিয়ে ছাদে উঠে ঘুড়ি উড়াতো। প্রতিবেশীদের বাগানে বেড়া ভেঙে ঢুকে স্বচ্ছন্দে গাছে উঠে ফল চুরি করে খেত। এই সকল কারণে পিতামাতার নিকট কুমকুমকে সময় সময় প্রহারও খেতে হতো কম না। এমনকি তার নামে পাড়ায় এই ছড়াটাই প্রচলিত হয়ে উঠেছিল, কুমকুম তোর পিঠে দুম দুম। একদিন সমবয়সী এক বালক কুমকুমের সঙ্গে বিবাদ করে উপরিউক্ত ওই ছড়াটি বলতে বলতে এবং হস্ত দ্বারা দুমদুমের ইঙ্গিত করতে করতে তাকে খেপাতে থাকে। কুমকুম ছুটে গিয়ে তার গলা ধরে খুব খানিকটা ঝাঁকানি দিয়ে তাকে এমন ধাক্কা মেরেছিল যে ছেলেটা ডাল খেয়ে পড়ে যায় এবং তার নাক থেকে ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। এই সকল ব্যাপার দেখে শুনে গ্রামের প্রবীণরা কুমকুম সম্বন্ধে যে সকল ভবিষ্যৎবাণী করতেন
তা রুচিসঙ্গত নয় এবং সেগুলি কুমকুমের পিতামাতার কর্ণে যে মধু বর্ষণ করত না তাও নিঃসংশয়ে বলা যায়। পিতামাতার স্নেহ আদরে প্রতিপালিত হয়ে কুমকুম ওরফে কুমি ক্রমে 11 বছরে পদার্পণ করল। তখন তার জন্য পাত্র অন্বেষণ আরম্ভ হলো। মেয়েটি দেখতে শ্যামবর্ণ, তবে মুখশ্রী খুবই ভালো। চুল বেশ ঘন ও বড়, একমাত্র মেয়ে। বেশি দূরে বিবাহ দিতে পিতামাতার মন সরল না। বৎসরখানেক খোঁজাখুঁজির পর একটি সুপাত্র মিলল। পার্শ্ববর্তী গ্রামের যদুনাথ মিত্র মহাশয়ের পুত্র নির্মল কুমার। ছেলেটি গ্রাম্য বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তখন কলকাতার কলেজে FA পড়ছে। দেখতে শুনতেও ভালো। শুভ দিনে শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। কুমি কাঁদতে কাঁদতে পালকিতে চড়ে শ্বশুরবাড়ি গেল। কুমকুমের শ্বশুরবাড়ি বৃহৎ বাড়ি। বাড়ির পশ্চাতে প্রাচীর ঘেরা বৃহৎ বাগান, তার মধ্যে পুষ্করিণী ও বহু জাতীয় ফলবান বৃক্ষ। শ্বশুরেরা 3 ভাই, হরিনাথ, যদুনাথ ও কুমুদনাথ। 3 ভাই একত্রে আছেন। 3 গৃহিণী, তাদের প্রত্যেকের পুত্র কন্যা বধূ নাতি নাতনি তো আছেই, তাছাড়া অন্যান্য আত্মীয় স্বজনেরও অভাব নেই। চাষবাসও বিস্তৃত পরিমাণে আছে। চাকর কৃষাণ প্রভৃতির সংখ্যাও অল্প নয়। চাষের বলদ ও দোহাল গাই রাখবার জন্য সুবিস্তীর্ণ পাকা গোহাল বাড়িটি নির্মাণে যা ব্যয় হয়েছিল তাতে অনায়াসে ছোটখাটো গৃহস্থ পরিবারের আবাস বাড়ি নির্মিত হয়ে যেতে পারত। শ্বশুরবাড়িতে এই জনবহুলতা দেখে কুমকুমের প্রাণ যেন হাঁফিয়ে উঠল। বউ সেজে ঘোমটা দিয়ে চুপ করে বসে থাকাও তার পক্ষে বড়ই বিড়ম্বনা হয়েছিল। তাই সে 3য় দিন বিকালে কাউকে কিছু না বলে এক সুযোগ মতো শ্বশুরালয় থেকে চম্পট দিল। পথঘাট তার অপরিচিত নয়। প্রায় 1.5 ক্রোশ হেঁটে সন্ধ্যার প্রাক্কালে পিতৃভবনে গিয়ে উপস্থিত হলো। ঘরমাক্ত কলেবরে ধূলি ধূসরিত বসনে মেয়েকে এইভাবে গৃহে আসতে দেখে তার পিতামাতা হাসবেন কি কাঁপবেন অথবা রাগই করবেন কিছুই স্থির করতে পারলেন না। বেহাই বাড়ির দুশ্চিন্তা দূরীকরণার্থে তৎক্ষণাৎ লোক পাঠিয়ে দিলেন। তারপর একজন গরুর গাড়ি আনতে গেল। স্বামী স্ত্রী উভয় মিলে কন্যার সঙ্গে নিয়ে পুনরায় তার শ্বশুরবাড়ি পৌঁছে দিলেন। কুমকুমের পিতা তার শ্বশুরগণের কাছে এবং মাতা অন্তঃপুরের গৃহিণীদের কাছে অনুনয় বিনয় তোষামত করে তাদের রাগ রোষ মিটিয়ে বাড়ি ফিরে আসলেন। সেই কুমকুম এখন 16 বছরের হয়েছে। সেই এখন এ বাড়ির ছোট বউ পদবি লাভ করেছে। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তার দুষ্টামি অনেকটা কমেছে বটে, কিন্তু এখনও সে আদর্শ হিন্দু কুলবধূ হয়ে উঠতে পারেনি। এ পাড়াতেই তার 2-3টি সখী আছে, তারা এই গ্রামেরই মেয়ে। তাদের সঙ্গে কুমির বড় ভাব, তারা সর্বদাই এ বাড়িতে আসে। কুমকুমও মাঝে মাঝে শাশুড়ির বিনা অনুমতিতে তাদের বাড়ি বেড়াতে যায়। এজন্য তাকে বকুনি যথেষ্ট খেতে হয়, কিন্তু কিছুতেই তার এ কু অভ্যাস দূর হলো না। বৈশাখের শেষে গ্রীষ্মের ছুটিতে কুমকুমের স্বামী নির্মল বাড়ি আসলো। কয়েকদিন পরে এই পাড়া বেড়ানো নিয়ে নির্মল তাকে খুব বকল। স্বামী স্ত্রীতে রীতিমতো ঝগড়া হয়ে গেল। নির্মলের এক বন্ধু তখন দার্জিলিংয়ে বায়ু পরিবর্তন করতে গিয়েছিল। বাপ মার মত করে রাগের ভরে নির্মল 2 সপ্তাহের জন্য দার্জিলিং চলে গেল। এর 3 দিন পরেই বাড়িতে এই বিষম বিভ্রাট। ছোট বউ কোথায় গেল? দ্বিতলে উঠে স্বামী সাক্ষাতের জন্য বড়গিন্নির শয়নকক্ষের দ্বারে গিয়ে দাঁড়ালেন। পালঙ্কের নিচে জলচৌকির উপর গুড়গুড়িতে তামাক সাজা রয়েছে। কলিকা থেকে অল্প অল্প ধূম উদ্গত হচ্ছে, কিন্তু পালঙ্কে কেউ নেই। গৃহিণী দেখলেন সেই ঘরের কোণে একটি আমের ঝুড়ির নিকট বড়কর্তা বসে আছেন। ঝুড়ির মধ্যে থেকে আমগুলি বের করে আলোয় ধরে একে একে পরীক্ষা করছেন এবং সুপক্কগুলি পৃথক করে রাখছেন। এই আমগুলি বড়কর্তার বড় যত্নের। গোয়াল বাড়ির সংলগ্ন যে গাছটি আছে এগুলি তারই ফল। বাগানের কোনো গাছের আম এগুলির তুল্য সুস্বাদু ও সুমিষ্ট নয়। এ আম গাছে কারো হাত দেবার পর্যন্ত হুকুম নেই। কর্তা স্বয়ং দাঁড়িয়ে থেকে উপযুক্ত ফলগুলি পাড়িয়ে নিজ শয়নকক্ষে গুদামজাত করে রাখেন
এবং স্বহস্তে সাবধানে বিশেষ বিবেচনাপূর্বক যথাযোগ্য পাত্রে বন্টন করে দেন। গিন্নি মুহূর্তকাল কর্তার কার্য দেখে ভিতরে প্রবেশ করে অনুচ্চ স্বরে বললেন, ওগো, এখন আম বাছা রাখো, বড় বিপদ। আম্র নির্বাচনে কর্তা এমনই তন্ময় হয়েছিলেন যে স্ত্রীর কথা তার কর্ণগোচরই হল না। গৃহিণী এবার একটু কাছে গিয়ে বললেন, ওগো শুনছো, এদিকে যে সর্বনাশ হয়ে গেল। ওগো শুনছো, এদিকে যে সর্বনাশ হয়ে গেল। কর্তার তখন চমক ভাঙল। কেন, কি হয়েছে বলে তিনি উঠে দাঁড়ালেন। গৃহিণী পুনরুক্তি করলেন, সর্বনাশ হয়েছে, ছোট বউকে পাওয়া যাচ্ছে না। কর্তা নিকটে সরে আসলেন, বললেন, বলো কি, কখন থেকে? গৃহিণী বললেন, সন্ধ্যার আগে তো বাড়িতেই ছিল, বাড়িময় খোঁজা হয়েছে, কোথাও সে নেই। সকলকেই জিজ্ঞাসা করা হয়েছে, সন্ধ্যার পর কেউ তাকে আর দেখেনি। কর্তা গুম হয়ে নিজের কেশ বিরল মাথায় ধীরে ধীরে হস্ত সঞ্চালন করতে করতে 2 মুহূর্তকাল চিন্তা করলেন। শেষে বললেন, গা ধুতে গিয়েছিল কি? একলা গা ধুতে গিয়ে যদি ডুবে ডুবে থাকে? কার সঙ্গে গা ধুতে গিয়েছিল, খবর নিয়েছ? গৃহিণী বললেন, না, তা তো নিইনি। কর্তা গম্ভীর স্বরে বললেন, একেই বলে স্ত্রী বুদ্ধি। যাও, আগে সেইটাই ভালো করে জানো। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করে দেখি বলে গৃহিণী প্রস্থান করছিলেন। কর্তা বললেন, আর শোনো, যদুকে কুমুদকে আমার কাছে ডেকে দিয়ে যাও বলে হরিনাথবাবু বিছানায় বসে উত্তেজিত চিত্তে গুড়গুড় টানতে লাগলেন। এই তলার অপর প্রান্তে মেজকর্তা ও ছোট কর্তার শয়নগৃহ। বড়গিন্নি মেজকর্তাকে খবর দিয়ে ছোট দেবরের ঘরে প্রবেশ করে দেখলেন তিনি বিছানায় পড়ে এক মনে একখানা বই পড়ছেন। বাংলা উপন্যাসের ইনি একজন অক্লান্ত পাঠক, স্থানীয় লাইব্রেরির সেক্রেটারি। চমকপ্রদ অথবা লোমহর্ষক কোনো উপন্যাসের বিজ্ঞাপন দেখলেই ইনি তৎক্ষণাৎ লাইব্রেরির জন্য তা অর্ডার দিয়ে থাকেন এবং ভিপি আসলে প্রথমে স্বয়ং তার রসস্বাদ গ্রহণ করে নিয়ে তারপর লাইব্রেরিভুক্ত করেন। বড়গিন্নি তাকে সংবাদটা দিয়ে নিচে এসে সকল বধূ ও সকল কন্যাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু আজ কোনো দলের সঙ্গে ছোট বউ যে গা ধুতে গিয়েছিল এমন সংবাদ পাওয়া গেল না। 3 কর্তা তখন একত্র হয়ে পরামর্শ করতে লাগলেন। বয়স্ক পুত্রেরাও এসে যোগদান করল। গৃহিণীরা, নবীনারা বাইরে বসে শুনতে লাগলেন। বড় কর্তা বললেন, গা ধুতে গিয়ে খুব সম্ভব সে খিড়কির পুকুরেই ডুবে গিয়েছে। একা গিয়েছিল, তাতে এ দুঃসংবাদ এতক্ষণ কেউ জানতে পারেনি। অথবা হয়তো বাগানে তাকে সাপে কামড়িয়েছে, সেখানেই মরে পড়ে আছে। বাগানটা একবার ভালো করে দেখা আবশ্যক। পুত্রগণের মধ্যে সাহসী ও বলিষ্ঠ 2 জন তখনই বাঁশের লাঠি ও হ্যারিকেন লণ্ঠন নিয়ে বাগানে ছুটল। বাগান, পুকুরঘাটের চারপাশ তন্ন তন্ন করে খুঁজে আসলো, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। ছোট কর্তা বললেন, তার সন্দেহ হয়তো কোনো দুর্বৃত্ত বদমায়েশ পাঁচিল টপকে বাগানে এসে তাকে বলপূর্বক ধরে নিয়ে গিয়েছে। কিন্তু এটা কেউ সম্ভব বলে মনে করল না। মেজকর্তা, কুমকুম যার পুত্রবধূ, বললেন, আমার বোধ হয় ভুলি কি খেঁদি কি মনোরমা পাড়ার কারুর বাড়িতে সন্ধ্যার আগে সে বেড়াতে গিয়েছিল। কোনো অভাবনীয় কারণে হয়তো আসতে পারেনি, কিংবা হয়তো পালিয়ে বাপের বাড়ি চলে গেছে। অনেকেই বললেন, এতদিন পরে আবার পালিয়ে বাপের বাড়ি যাবে, এটা সম্ভব কি? তবে ভুলি, খেঁদি বা মনোরমাদের বাড়ি গিয়ে থাকতে পারে, কিন্তু সেখানে আটকিয়ে পড়ারই বা কি কারণ ঘটতে পারে? যদি হঠাৎ অসুখ বিসুখ করে থাকে তবে তারা কি এতক্ষণ খবর দিত না? 3 কর্তা এবং বড়গিন্নিতে মিলে অনেকক্ষণ পরামর্শ হলো। কিন্তু এই রাত্রে আমাদের ছোট বউ তোমাদের বাড়িতে আছে কি, এ সন্ধান নিতে প্রতিবেশীদের গৃহে লোক পাঠানোতে কারো মত হলো না। কারণ আর একটা অব্যক্ত আশঙ্কা সকলের মনে জাগছিল। এখন এ সম্বন্ধে কোনরূপ গোলযোগ করা নিতান্তই নির্বুদ্ধিতার কার্য হবে। তবে কুমকুমের পিত্রালয়ে গোপনে লোক পাঠাতে আপত্তি নেই, এবং তাও পাঠানো হলো। ডিটেকটিভ উপন্যাস ভক্ত ছোট কর্তা বারবার বলতে লাগলেন,
নিশ্চয়ই ছোট বউ কোনো গুন্ডা বা ডাকাতের হাতে পড়েছে, পুলিশের সংবাদ দেওয়া আবশ্যক। কিন্তু তার মতে কেউই মত দিল না। রাত্রি 2টোর সময় কুমকুমের পিত্রালয় থেকে লোক ফিরে এসে সংবাদ দিল কুমকুম সেখানে যায়নি। সে রাত্রে বাড়ির অনেকেই বিছানায় গেল না, যে যেখানে পারল পড়ে রইল। বিষম দুশ্চিন্তা ও মানসিক উদ্বেগে রাত্রি শেষ হলো। শেষ রাত্রে বড়কর্তা মশাই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ তার নিদ্রাভঙ্গ হলো। ছোট ভাই কুমুদ তাকে ডাকছেন, বর্দা, বর্দা, উঠুন, ছোট বউয়ের সন্ধান পাওয়া গিয়েছে। বড়কর্তা ধর্মর করে উঠে বসে বললেন, কোথা? ছোট কর্তা মুখখানা পেঁচার মতো গম্ভীর করে বললেন, আমার কথা তখন কেউ শুনলে না। কে তাকে হত্যা করে গোয়াল বাড়ির ছাদের উপরে লাশ তুলে রেখে চলে গেছে। লাশ তুলে রেখে চলে গেছে? খুন করেছে? কি সর্বনাশ! তুমি কি করে জানলে? ছোট কর্তা বললেন, এইমাত্র আমি গাড়ুটি হাতে করে মুখ ধোবার জন্য পুকুর ঘাটের দিকে যাচ্ছিলাম। গোয়ালবাড়ির কাছে গিয়ে দেখি ছাদের আলসের উপরটায় একখানা শাড়ির আঁচল ভোরের হাওয়ায় ফুরফুর করে উঠছে। পাড় দেখেই আমি চিনতে পারলাম ও শাড়ি তো আমি গত মাসেই ওর জন্য কিনে এনেছিলাম। বড়কর্তা কাপড় পরতে পরতে পালঙ্ক থেকে নিচে অবতরণ করলেন। শুধু শাড়িই দেখেছ, তবে লাশের কথা বললে যে? ছোট কর্তা অত্যন্ত বিজ্ঞচিত্ত ভাব ধারণ করে বললেন, শুধু কাপড়খানা ছাদের উপরে উঠবে কি করে বর্দা? কাপড় যখন রয়েছে তখন লাশও নিশ্চয়ই ছাদের ওপর আছে। এই সবই তো ক্লু কিনা? লাশটা আলসের জন্য দেখা যাচ্ছে না। চলো চলো, ছাদে উঠে তো দেখা যাক। ছোট কর্তা বললেন, না দাদা, অমন কাজটি করবেন না। এখন প্রথম কর্তব্য পুলিশে খবর দেওয়া। লাশ যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় পুলিশ এসে দেখুক, এই হচ্ছে নিয়ম। তবে ঠিক সুরাতহাল হবে। ডিটেকটিভ এসে ক্রমে খুনের কিনারা করবে। ছাদে এখন আমাদের কারুর ওঠা উচিত নয়। বড়কর্তা বললেন, আরে না না, কি বলো তুমি? চলো চলো, ছাদে উঠে আগে আমরা দেখে গিয়ে। বলে কর্তা শুধু পায়েই ছুটলেন। বাড়ির অপর কেউ তখনও জাগে নাই, এমনকি ভৃত্যরাও ঘুমাচ্ছে। মেজ ভাইকে জাগিয়ে 3 জনে নামলেন। উঠান পার হয়ে গোয়ালবাড়ির নিকটবর্তী হয়ে সকলে দেখলেন ছাদের আলসার উপর একখানা শাড়ির প্রান্তভাগ বাতাসে উড়ছে। কিছু দূরেই একখানা মই পড়েছিল। মেজকর্তা সেখানা টেনে এনে ছাদে লাগিয়ে তাতে উঠে পড়লেন। তিনি উপরে উঠলে বড়কর্তা জিজ্ঞাসা করলেন, কি দেখছ? মেজকর্তা বললেন, ছোট বৌমাই তো বোধ হচ্ছে। ছোট কর্তা জিজ্ঞাসা করলেন, রক্তের চিহ্ন আছে? মেজকর্তা উত্তর করলেন, ওই সেরকম তো কিছু দেখছি নে। ও বুঝেছি, তাহলে অস্ত্রাঘাত করেনি, বিষ প্রয়োগ কিংবা গলা টিপে মেরেছে। বলেই তিনিও মই বেয়ে ছাদে উঠে পড়লেন। পিছনে পিছনে বড়কর্তা কষ্টে সৃষ্টে উঠলেন। 3 জনে দাঁড়িয়ে লাশের দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। হঠাৎ বড়কর্তা বললেন, ওহে, নিঃশ্বাস পড়ছে যে। বলে তিনি উচ্চস্বরে ডাকলেন, ছোট বৌমা, ও ছোট বৌমা। এই শব্দে লাশ পাশ ফিরল, চোখ মেলল এবং 3 শ্বশুরকে তথায় সমবেত দেখে ধর্মর করে উঠে বসে মাথায় ঘোমটা টেনে দিল। বড়কর্তা বললেন, নারায়ণ নারায়ণ, শ্রীগুরু রক্ষা করেছেন। ওহ, বলে 2 হাতে মাথা ধরে সেখানেই বসে পড়লেন। বসে ছাদের চারিদিকে ইতস্তত দৃষ্টিপাত করতে লাগলেন। দেখলেন বহু সংখ্যক আমের আঁটি ও খোলা পড়ে রয়েছে। কতক বা শুষ্ক ও পুরাতন, কতকগুলি সদ্যভুক্ত। দেখে তিনি এই গুপ্ত রহস্যের সূত্র পেলেন। মেজকর্তা ক্রোধের স্বরে বললেন, বৌমা, তুমি এখানে এলে কি করে? বউ নীরব, বেশি করে ঘোমটা টেনে দিল। বড়কর্তা তখন উঠে দাঁড়ালেন, বললেন, সেসব কৈফিয়ত পরে হবে, এখন আমি সমস্তই বুঝতে পেরেছি। এখন তোমরা সবাই নামো দেখি, আমি নেমে যাচ্ছি। তারপর বৌমা, তুমি আস্তে আস্তে খুব সাবধানে নেমে এসো। কিছু ভয় নেই তোমার মা, কেউ তোমায় বকবে না, কিচ্ছু বলবে না।
বাড়ির লোক এখনো কেউ ওঠেনি, এই বেলা নেমে এসো, কেউ দেখতে পাবে না। মেজকর্তা নামলেন, তারপরে বড়কর্তাও নেমে গেলেন। মই দিয়ে নামতে বৌমা পাছে পড়ে যায় এই আশঙ্কায় মেজকর্তা একটু আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে যাচ্ছিলেন। বড়কর্তা তার হাত ধরে টেনে বললেন, এসো এসো, কিচ্ছু ভয় নেই, ওসব ওদের অভ্যাস আছে। ভাইদের নিয়ে তিনি গৃহের ভিতর প্রবেশ করলেন। বড় দাদার আচরণ ও কথাবার্তা দুই ভাইয়ের কাছে প্রহেলিকার মতো বোধ হতে লাগল। তারা অবাক হয়ে প্রশ্নপূর্ণ দৃষ্টিতে জ্যৈষ্ঠের পানে চেয়ে রইলেন। বড়কর্তা তখন বললেন, কাল বিকালবেলা আমি যখন বাগানে যাচ্ছিলুম, দেখলাম মইখানা গোয়ালের পিছনে লাগানো রয়েছে। দেখে বললাম, মইখানা এখানে কে এনে রাখলে রে? কেষ্টকে ডেকে সেখানা সরিয়ে ফেললাম। তখন কি জানি যে ছোট বৌমা সেই মই দিয়ে ছাদে উঠে বসে আছেন। এত বড় একটা রহস্য এত সহজে মীমাংসা হয়ে যায় দেখে ছোট কর্তা ক্ষুণ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, মই দিয়ে ছোট বৌমা গোয়ালের ছাদেই বা উঠতে যাবেন কেন? বড় কর্তা বললেন, কেন, আমার পিণ্ডি চটকাতে, আর কেন, আম খেতে উঠেছিল বোধহয়। ছাদময় তো আমের খোলা আর আঠি ছড়ানো রয়েছে দেখলাম। এতক্ষণে বেশ ফর্সা হলো। গৃহিণীরা জাগলেন, বাড়ির সকলেই জাগল। সকলে ব্যাপার কি জানবার জন্য ছোট বউকে ঘিরে বসল। বড় কর্তার আশ্বাস সত্ত্বেও বকুনি যে তাকে একবারে খেতে হলো না এমন নয়। ক্রমে প্রকাশ পেল গতদিন বিকালে মুখুজ্জেদের মনোরমা এবং কুমকুম দুজনেই আম খাবার জন্য গোয়ালের পশ্চাতে মই লাগিয়ে ছাদে উঠেছিল। গোটা কতক আম খেয়ে মনোরমা নেমে যায়। কুমকুম বলে, এই আমটা খেয়ে নামছি। নামবার সময় সে আর মই পায়নি, লজ্জায় কাউকে ডাকতেও পারেনি। গাছের অনেক ডালপালা ও ঘনপল্ল প্রচুর ফলের ভারে অবনত হয়ে গোয়ালের ছাদ প্রায় স্পর্শ করেছে। ডালপালা সরিয়ে ছাদের সেই কোণটায় কেউ গিয়ে বসলে নিচের লোক তাকে দেখতে পায় না। যতক্ষণ আলো ছিল ততক্ষণ কুমকুম সেই আমঝোপের ভিতর লুকিয়ে বসেছিল। বেশ অন্ধকার হলে আবার ডালপালা সরিয়ে বের হয়ে খোলা ছাদে আসে। অনেক রাত্রি অবধি সেখানে চুপ করে বসে থাকার পর শেষে ঘুমিয়ে পড়েছিল। জেরায় এটাও প্রকাশ পেল যে শুধু কুমকুম ও মনোরমা নয়, এ বাড়ির অন্যান্য মেয়ে ও পুত্রবধূরাও মাঝে মাঝে এইরূপভাবে ছাদে উঠে গোপনে আম্রভক্ষণ করে থাকে। তবে এদিন যে কুমকুম ও মনোরমা আম খেতে গিয়েছিল এ কথা তারা জানত না।